আজকে আপনাদের জন্য সুরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গল্প নরক এক্সপ্রেস। জলটা চেপে এলো, ঝড়ের ধাক্কায় দরজা জানালা কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে। তখন আমরা বসবার ঘরে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর তোমার যা হবে না জয়ন্ত, এই নিয়ে বাসাতে অনুনয় করলাম জয়ন্তকে। সুরমাও অনেক অনুরোধ করলো, কিন্তু জয়ন্ত বলল, 2 দিনের জন্য এসেছিলাম, আজকে 8 দিন হচ্ছে, আর থাকা যায় না। আমি বললাম, কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগের রাতে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় করবে না? ঈশ্বর না করুন, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার তীরের শেষ বাণীটি, ট্রেন দুর্ঘটনার ভয়েও যদি নিরস্ত্র না হয় তবে আর উপায় কি? সে তো বন্ধু মাত্র, তাও মাঝে কয়েক বছর তার খোঁজ রাখিনি। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির। কে জানি কোথা থেকে এসে আমার ঠিকানা জোগাড় করেছে। চিঠিতে লিখে জানিয়েছে, তোমার জঙ্গলে 2 দিন কাটিয়ে আসতে চায়, পরশু রওনা হব। আমার এটা জঙ্গলই বটে, ফরেস্ট অফিসার আমি। যে বাংলোতে থাকি তা থেকে স্টেশন 8 মাইল। রাস্তা পাকা বটে, কিন্তু নিরাপদ নয়। রাতে বুনো হাতেই চলাচল করে, আর সাপ তো অগন্তি। জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল, বলল, আরে বাস করতে হয়তো এমন জায়গাতে। বেশ আছো তোমরা কপতি মিলে। আমি বললাম, আরে তুমিও থাকো না। তার আসা আজ 7 দিন হয়ে গেছে। দেরাদুন এক্সপ্রেসে ভয়। আমার এই কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত, নরক এক্সপ্রেস থেকে যখন বেঁচে ফিরেছি, পৃথিবীর কোনো ট্রেন অ্যাক্সিডেন্টই আমার কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস, সে আবার কি? আমি জিজ্ঞাসা করলাম। হাই তুলে 2 হাতে তুড়ি মেরে জয়ন্ত বলল, যা, কথাটা বলেই ফেলেছি তাহলে। এটা আমার একটা ব্যারাম হয়ে দাঁড়ালো দেখছি। যেখানেই যাই এছাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারি না। এটাকে দমন করতে হবে দেখছি। আমি বললাম, তা দমন করতে হয় পরে করো, আগে আমাদের গল্পটা শোনাও। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশাটা ছুটে যাবে হয়তো। হাত ঘড়িতে সময় দেখলো জয়ন্ত, বলল, 10টা 22। দেরাদুন এক্সপ্রেস 11টা 50, মানে 1.5 ঘন্টা সময় আছে। এই 8 মাইল যেতে 8 ঘন্টার বেশি সময় লাগবে না। তাহলে 1 ঘন্টা আছে যখন, তোমাদেরকে গল্পটা শুনিয়েই দিই। বছর 3 হলো লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিন বেড়াই আর কি, ওই মধ্য ভারতের ওই দিকটায়। হঠাৎ একদিন বিকেলবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম নজরে খুব ভালো লেগে গেল। দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তাদের ছায়ায়। আম গাছে কোকিল ডাকছে, হরিণ ছুটেছে মাঠের ভেতর। ভালো যখন লাগলো, সঙ্গে সঙ্গে নেমে পড়লাম গাড়ি থেকে। স্টেশনের নামটাও তখন দেখিনি। আমি নামার সঙ্গে সঙ্গে গাড়িটা ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে, এই ভেবে যে ব্যাগ বিছানাটা কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরোব। স্টেশনের নাম দেখতে পেলাম বুলন শহর। বুলন শহর কি যেন মনে পড়েও পড়ে না। এই নামের সঙ্গে জড়ানো কবেকার একটা কাহিনী। রবিবাবুর গল্পেই বুলন শহরের গল্প পড়েছে না, যেখানকার নবাব পুত্রী। কিন্তু না, যে গল্পটা আমার মনের আনাচে কানাচে উকি দিচ্ছে অথচ ধরা দিচ্ছে না, সেটা কোনো নবাব পুত্রীর গল্প নয়। তবে তবে কি সেটা? কিছুতেই তখন আর মনে পড়ল না। প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছি মাঠে, মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশেই চলছে। বন তখনও অর্ধেক পেরোতে পারি। একটা নদীর ধারে এসে পড়লাম। সরু নদী, কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে। কিন্তু বর্ষার দিনে এই নদীতে যে অনেক জল থাকে এবং স্রোত হয় প্রবল, তা দেখে আমি বুঝতে পারলাম। এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল,
তার ওপর দিয়ে চলে গেছে রেল লাইন। কিন্তু বাঁয়ে ওটা কি? আর একটা পুল না? একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা কাঠের পুল, মাঝখানে ভাঙা। মাঝের 10-12 হাত জায়গায় না আছে কাঠ, না আছে লোহা, না আছে থাম, আর না আছে লাইন। বেশ বোঝা যায় এটি নদীর আদি পুল। এককালে এই পুল দিয়েই রেলগাড়ি নদী পার হতো। যা কিছুতেই মনে পড়ছিল না তা চট করে মনে পড়ে গেল এবার। বুলন শহর, এই সেই বুলন শহর। 3 বছর আগে এই স্টেশনে এই নদীর উপরেই তো একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। এক দুর্যোগের রাতে ওই কাঠের পুলটা ভেঙেই তো গোটা একখানা ট্রেন পড়ে গেছিল ওই নদীর জলে। একটা প্রাণীও বাঁচেনি সেই ট্রেন। বটে, এই সেই বুলন শহর, ওই সেই পুল। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী ওই নদীর ভেতরে জলে ডুবে মারা গেছিল। ঠিক খাঁচায় বন্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে। এ কথা মনে পড়ে আর শিউরে শিউরে উঠি। হঠাৎ খেয়াল হলো সন্ধে হয়ে এসেছে। পূর্বের আকাশে জ্যোৎস্না চিকচিক করছে। দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে। রাতে বেড়ানো অভ্যাস আছে, বাঘ ভাল্লুককে বড় একটা কেয়ার করি না। তবু আজ এই পাহাড়ি নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকতে গিয়ে গাটা ছমছম করে উঠল। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মজ্জায় অনেক বেশি নিবিড় করে মেশানো আছে। আমি তাড়াতাড়ি স্টেশনের দিকে পা চালিয়ে চললাম। ছোট্ট জায়গা, বাজার দোকান নেই বললেই চলে। একটা খাবারের দোকানে ডাল রুটির ব্যবস্থা করতে গিয়েই 2 ঘন্টা কেটে গেল। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টারকে টিকিটটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, মাঝেই নেমে পড়েছি, এই টিকিটে বাকিটা যাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। একগাল হেসে তিনি উত্তর দিলেন। লোকটিকে মিশুক এবং অমায়িক বলেই মনে হলো। আমার হাতে কাজ তো নেই বটে, তবে তার হাতে কিছু আছে বলে মনে হলো না। পাশের একটা টুল টেনে নিয়ে তিনি গল্প শুরু করে দিলেন। আমি বললাম, জায়গাটি কিন্তু বেশ আপনাদের। হে হে, তা যা বলেছেন, জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর আর বলে থেমে পড়লেন ভদ্রলোক। আমি জিজ্ঞেস করলাম, আর আর কি? কি যেন বলতে বলতে থেমে গেলেন মনে হচ্ছে। না না, ও কিছু নয়। ওই বছর 3 আগে এই জায়গাটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন বোধহয়। বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট। আমি আগ্রহের সঙ্গে সায় দিলাম। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। ওই লোকের মাথায় পোকা আছে জানেন তো। ভূত থাক আর না থাক, লোকে ভূতের গল্প করতে ভালোবাসে। তখনই একটা মালগাড়ি এসে পড়ল। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূত আছে তাহলে এই ছোট্ট জায়গাটিতে? থাকবেই বই কি, শত শত লোকে পাইকারি হারে যেখানে মারা যায় সেখানে তো ভূত থাকবে। বেরিয়ে খাবারের দোকানে গিয়ে হাজির হলাম। দেখলাম সে খাবার তৈরি করে ফেলেছে। আমি চোখ কান বুজে খেয়ে ফেললাম। ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চে অধিকার করলাম। শতরঞ্জিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময়ে ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে কাল সকালে যে ট্রেন পাবো সেটাতেই উঠে পড়ব। রাত 1টার গাড়ি যে আমায় ধরতেই হবে এমন মাথার দিব্যি আমায় কেউ দেয়নি। দেহ ক্লান্ত, কিন্তু ঘুম সহজে আসে না। এটা ওটা নানা চিন্তা। অনেক দিনের একটা পুরনো কথা মনে পড়ল। আমাদের কলকাতার মেসে এক বামন ঠাকুর ছিল। সে অরহরের ডাল খুব সুন্দর রান্না করত। আজকের এই দোকানের ডাল তার কাছে কিছুই না। মেসে সেই বামন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত এসে সারাত রান্নাঘরের হাঁড়ি কড়ায় খটখট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে ওই নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে মেসের ঠাকুর কেউ ছিল কিনা কে বলবে। এইসব উদ্ভট চিন্তা করতে করতেই কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন?
কখনই বা ঢুকলো? একটু বোধ হয় ঘুমিয়ে পড়েছিলাম আমি। এরই মধ্যে ঘর যেন গিজগিজ করছে লোকে, চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিসফাস করে কথা বলছে একে অপরের সঙ্গে। এরা আবার কোন ট্রেনে যাবে? রাত একটা সেই ট্রেনে। বাবারে, ভীষণ ভিড় হবে দেখছি। চোখ মেলে লোকগুলোর দিকে চাইতে আর ইচ্ছে হলো না, আবার ঘুমিয়ে পড়লাম। কিন্তু কে জানতো এই ঘুমই আমার কাল ঘুম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দেদার ছুটে চলেছে ট্রেনে উঠবার জন্য নাকি। উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে, গাড়ি এসে গেছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। তাড়াতাড়ি বিছানা গুটিয়ে বগলে তুললাম, ব্যাগটা হাতে নিয়ে সামনে যে কামরা চোখে পড়ল তাতেই উঠে পড়লাম। আলোয় আলোয় সারা গাড়ি, জানালায় জানালায় অগণিত মানুষের মাথা। কেউ চাওলাকে ডাকছে, কেউ চাইছে গরম দুধ, কেউ আবার দেশলাই বিড়ি। গাড়িতে উঠে বসে পড়লাম একটা খোলা জানালার পাশে। হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। প্ল্যাটফর্মটা আর ওই স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য, একটা আলো পর্যন্ত কোথাও নেই। গাড়িতে কামরার আলোর জন্য আমি আগে লক্ষ্য করিনি স্টেশনের আলোর অভাব। এ আবার কি রকম? দূরপাল্লার একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, অথচ স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে? সিগন্যাল না পেলে এখন ছাড়বেই বা কেমন করে? স্টেশন মাস্টারকেও তো দেখতে পাচ্ছি না, স্টেশনের ঘরটাই তো বন্ধ। কিন্তু গাড়ি ছাড়লো ঠিকই, কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশানও দেখালো না, তবু ছাড়লো গাড়ি। দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়ল। হাত ঘড়ির দিকে চোখটা পড়তেই আমি চমকে উঠলাম। এ কি, রাত মোটে 12টা! আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসার কথা। এটা তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারটার ওপরে, লোকটা কিনা অম্লান বদনে বলল যে রাত 1টার আগে কোনো ট্রেন নেই। গাড়ি যদি নেই, এটা তবে কি? পাশের এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, বলছি মশাই, আমি বিদেশি লোক, না জেনে উঠে পড়েছি, গাড়িটা কোথায় যাচ্ছে? লোকটা একবার তাকিয়ে দেখলো আমার দিকে, কিন্তু কিছু জবাব দিল না। লোকটা কালা নাকি? অন্য পাশে ছিল এক পাতলুন পড়া পার্সি, তাকেও জিজ্ঞাসা করলাম, কিন্তু সেও কোনো জবাব দিল না। এবার আমি রেগে গেলাম রীতিমতো ওই স্টেশন মাস্টারটার ওপর, এই সহযাত্রীদের ওপর এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর। এরা দেখছি আমায় উল্লুক বানিয়ে ছেড়েছে। রেগে বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার ঠেকছে। চাঁদটা গেল কোথায়? সেই তো সন্ধ্যাবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবীকে আলো করে তুলেছে। সেই চাঁদ আবার গেল কোথায়? রাত তো মোটে 12টা। ত্রয়োদশীর চাঁদ তো এত তাড়াতাড়ি অস্ত যেতে পারে না। তবে কি মেঘে ঢেকে ফেলেছে? হঠাৎ একবার মেঘ ডাকলো, ভালো করে চেয়ে দেখলাম জমাট মেঘ সারা আকাশে, কালো, নিকশ কালো। অমনি বিদ্যুৎ চমকালো এবং সঙ্গে আকাশের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত মেঘ ডাকতে ডাকতে ছুটল। কোথায় ছিল ঝড় আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিটের ভেতর প্রবল দুর্যোগ শুরু হয়ে গেল। জানালা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা দেখি যেন ক্ষেপে উঠেছে, ডাক ছেড়ে কাঁদছে, এরোর গলা জড়িয়ে ধরছে, কপাল চাপড়াচ্ছে। 2-1জনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, তোমরা এমন করছো কেন? কিন্তু কে শোনে কার কথা? আমার দিকে তারা কানই দিল না, সমানে কাঁদতে থাকলো বাপদাদার নাম করি। বিরক্ত হয়ে জানালা খুললাম এবং সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। আর চোখের পলকে আমি যা দেখলাম তা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা, ডাইনে ওই কংক্রিটের পুল,
আর বাঁয়ে সেই ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, বাঁয়ে মোড় খেয়ে তীর বেগে ছুটল ওই কাঠের পুলের দিকে। আমি চেঁচিয়ে উঠলাম। গাড়ি ভর্তি লোকের চিৎকারের মধ্যেও আমি আমার নিজের চিৎকার শুনতে পেলাম। আমি তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে খোলা জানালা দিয়ে লাফ দিলাম। গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভিতর লাফ দিচ্ছি না দেখেই লাফ দিলাম। তারপর কি হলো তা আমি জানি না। জ্ঞান যখন হলো তখন আমি নবীনগড়ের হাসপাতালে, আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ায় আহত এবং অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তারাই আমাকে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় হাসপাতালে পাঠায়। লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ওই ট্রেনটা আসলে ট্রেনই নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকে ওর নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগে সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনটা নদীতে উল্টে পড়ে গেছিল, সে এখনো রোজ রাতে একবার করে বুলন্দ শহরের পাশ দিয়ে পুলের পানে ছোটে, আর রোজ রাতে একবার করে ঝাঁপ খায় নদীর জলে। আমার কপাল মন্দ ছিল যে আমি সেই ট্রেনে উঠে পড়েছিলাম, আর কপাল ভালো যে নরক এক্সপ্রেসও আমাকে নরকে নিয়ে যেতে পারেনি। গল্প শেষ করলো জয়ন্ত। আমি চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, বলল, না এবার বেরোতে হবে, নইলে আর গাড়ি পাবো না। আমি বললাম, সত্যি এই জল ঝড়ে যাবে? জয়ন্ত বলল, সে রাত্রে জল ঝড় এর থেকে বেশি ছিল ভাই। শুধু কি জল ঝড়, চারিদিকে ছিল নরকের আদিবাসীরা, সামনে ছিল মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরতে পেরেছি তখন কিছু ভয় করো না, আমি ঠিক পৌঁছে যাব। আর কথা ফুটল না আমার। বেরিয়ে পড়ল জয়ন্ত। তার বর্ষাদি মোড়া সুদীর্ঘ দেহটা অচিরে হারিয়ে গেল বর্ষার ঘন চিখের আড়ালে। শুনছিলেন সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গল্প নরক এক্সপ্রেস। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।